ব্যক্তির লাভ ক্ষতি থেকে শুরু করে রাষ্ট্রের উন্নয়ন সবকিছুর পেছনেই থাকে অর্থনীতির অবদান। সেজন্য দরকার আর্থিক হিসাব নিকাশ আর অর্থনীতির চুলচেরা বিশ্লেষণ। আর এই বিশ্লেষণ নিয়েই ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির সংলাপ নিবেদন করছে RICL TMX। প্রতি শনিবার রাত 10টায় আমরা হাজির হই এই সংলাপে। আর আজ আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা মাহবুব। অর্থনীতির সংলাপের আজকের বিষয় হুন্ডি বন্ধের উপায় কি। এই বিষয় নিয়ে আলোচনায় আজ আমাদের স্টুডিওতে আছেন রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট রেপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাক এবং আছেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট আশরাফ আহমেদ। আপনাদের দুজনকেই স্বাগত। এছাড়া আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ ABB'র সাবেক সভাপতি আনিসে খান। আপনাকেও স্বাগত। দর্শক, যেমনটা জানিয়েছি আজকের বিষয় হুন্ডি বন্ধের উপায় কি, এ বিষয় নিয়েই কথা বলবো। আমাদের সঙ্গে আছেন ডক্টর আব্দুর রাজ্জাক। আপনাকে দিয়েই আগে শুরু করতে চাই। আসলে হুন্ডির কথা আমরা শুনি, বিশেষ করে এই চলতি মাসের গেল মাসের সেপ্টেম্বর মাসের যদি আমরা রেমিটেন্সের কথা শুনি, প্রায় $2 বিলিয়ন বা তার কিছুটা বেশি আসলে বৈধ পথে এসেছে। আমরা জানি যে আমাদের অর্থনীতির যে দুটো মূল ভিত্তি, রেমিটেন্স এবং রপ্তানি আয়। তো রেমিটেন্সের ক্ষেত্রে দেখি যে সবচেয়ে বড় একটা বাধা থাকে, যেটি বৈধ চ্যানেলে আসে না। আমরা সবসময় এর শিকার হই আসলে। তো সেই জায়গায় আসলে হুন্ডির নামটা চলেই আসে। হুন্ডিটি আসলে কেন, এটির প্রয়োজনীয়তাই বা কী, বা কেন এটি আসলে টিকে আছে? সরকার এতদিন প্রচেষ্টাতেও আসলে কেন এটি বন্ধ করতে পারলো না, সেই বিষয়টি নিয়ে একটু জানতে চাই। আপনার কাছে একটু জানতে চাই যে আসলে অর্থনীতির বাস্তবতায় যদি বলতেন একটু, যে হুন্ডি আসলে কেন টিকে আছে। ধন্যবাদ প্রথমে আমাকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। দেখুন, হুন্ডি হচ্ছে পৃথিবীতে একটি প্রাচীনতম প্রতিষ্ঠান, যদি এভাবে বলি, যে পদ্ধতি ব্যবহার করা হয়েছে অনেক দিন ধরে। শুধু বাংলাদেশ সরকার নয়, সারা বিশ্ব এর সঙ্গে প্রতিযোগিতা করছে, সারা বিশ্ব সংগ্রাম করে হুন্ডিকে কন্ট্রোল করার চেষ্টা করেছে, কিন্তু হুন্ডি থেকেই যাচ্ছে এবং অনেকে মনে করেন যে এটা আসলে আরও ফ্লারিশ করেছে, আরও বেশি বড় পরিসরে গিয়েছে। কারণ কি? কারণগুলো খুব সিম্পল। প্রথমে হচ্ছে হুন্ডিটা কেন হয়? যদি ফরেন কারেন্সি ট্রানজ্যাকশন করার ক্ষেত্রে যদি কোনো ফর্মাল চ্যানেলে বাধা থাকে, তাহলে একটা অল্টারনেটিভ মেকানিজম খোঁজা হয়। এই টাকাটা কিভাবে আপনি দেশের বাইরে নিয়ে যাবেন। যদি ফর্মাল চ্যানেলে বাধা থাকে, এইটা তখন ইনফর্মাল চ্যানেলে যায়। মোটামুটিভাবে ইনফর্মাল চ্যানেলের যতগুলো পদ্ধতি সবগুলোকে আপনি হুন্ডি নামে বলতে পারেন। এখন কেন ইনফর্মাল চ্যানেলে যাবে? প্রথম কথা হচ্ছে, যদি অবাধ দুর্নীতি থাকে, যেটা আমরা বাংলাদেশি কনটেক্সটও দেখেছি, যদি প্রচুর দুর্নীতির মাধ্যমে যে অর্থ লব্ধ করা হয় এবং তা যদি কেউ দেশের বাইরে নিয়ে যেতে চায়, এটা তো কোনো ফর্মাল চ্যানেল দিয়ে যাওয়া সম্ভব না। সুতরাং অনেক সময় হুন্ডি করা হয়। ফর্মাল চ্যানেল দিয়ে নিয়ে যাওয়া সম্ভব না সেটা না, আমরা কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে ব্যাংকের মাধ্যমে কিন্তু নেওয়া হয়েছে, কিন্তু বেসিক্যালি ফর্মাল চ্যানেলে নেওয়ার সম্ভাবনা খুব কম থাকে। ফলে এটাকে অবশ্যই হুন্ডির মাধ্যমে নিতে, এটি একটি কারণ। দ্বিতীয় কারণটি হচ্ছে, অনেক সময় মনে করেন যে শুধুমাত্র যে অসাধু তৎপরতা হলেই যে হুন্ডি হবে, তাও কিন্তু না। মনে করেন অনেক সময় অনেক বাস্তবতার ভিত্তিতেও যে প্রয়োজনগুলো থাকে, আমাদের অর্থনীতি বড় হচ্ছে, অনেক মানুষই এখন বিদেশে চিকিৎসা বা শিক্ষা সেবা পেতে চান, তাদেরও যে ট্রানজ্যাকশন, তারাও কিন্তু পুরো টাকাটা ওই ফর্মাল ট্রানজ্যাকশনের মধ্যে করতে পারেন না। তো তাহলে কি করতে হবে? তখন তাকে অল্টারনেটিভ রুট খুঁজতে হবে, এবং সে অল্টারনেটিভ রুটটাও হচ্ছে কিন্তু হুন্ডি। ধরুন কেউ যদি ইন্ডিয়া বা থাইল্যান্ডে চিকিৎসা করতে যায়, আপনি জানেন যে ফর্মাল চ্যানেলে কী পরিমাণ টাকা তার পক্ষে নেওয়া সম্ভব, হয়তো সম্ভব না, ফলে সে সেখান থেকে হুন্ডি করছে বা হুন্ডিতে নিতে হচ্ছে। আরেকটি কারণও মনে রাখতে হবে, দেখুন বিশ্ব এখন কিন্তু আমরা বলি ইন্টিগ্রেটেড। এখানে অনেক লোকজন আছে, তারা পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে। বাংলাদেশের অনেকেও দেশ ছেড়ে পৃথিবীর অন্য জায়গায় হয়তো তারা তাদের আবাসস্থল, সেখানে তারা পার্মানেন্ট হচ্ছেন। তাদের বাচ্চা কাচ্চারা ওই দেশে বড় হয়েছে, তাদের যদি এখানে সহায় সম্পত্তি বাংলাদেশে থাকে, এই সহায় সম্পত্তি তারা কীভাবে নেবে? আমাদের দেশে কিন্তু আইন কিন্তু নাই যে কোনো টাকা কিন্তু ফর্মাল চ্যানেলে আপনি নিতে পারবেন না। আপনি জমি বিক্রি করেন, বাড়ি বিক্রি করেন, সেই টাকা কিন্তু আপনি বিদেশে নেওয়ার কোনো উপায় নেই। কাজে তাদেরকেও কিন্তু এটা ফর্মাল চ্যানেলের বাইরে, মানে ইনফর্মাল চ্যানেল বা হুন্ডিতে নিয়ে যাচ্ছে। সোজা কথা বলতে গেলে, যদি ফর্মাল চ্যানেলের ট্রানজ্যাকশন বাধাগ্রস্ত হয়, সেটা হুন্ডি হবে। দুর্নীতিটা হচ্ছে 1 নম্বর শত্রু। কাজে দুর্নীতির মানে হচ্ছে এটা কিন্তু চলে যেতে পারে ফর্মাল চ্যানেলের বাইরে। কিন্তু এটাও মনে রাখতে হবে
যে দুর্নীতি করা মানেই কিন্তু এই না যে হুন্ডি হবে সেটা না, কারণ দুর্নীতি করার পরে একটা অংশ কিন্তু দেশের মধ্যে সেই টাকা থাকে, এই যে সেটা বৈধ দরকার নাই। পথে টাকা পাঠানোর যে সুযোগটা আমরা বন্ধ রেখেছি, তাতে তো আসলে অবৈধ অর্থ দেশের বাইরে যাওয়া বা অর্থ পাচার এটি তো নিশ্চয়ই থেমে নেই। আপনার কাছে আরও শুনবো এই বিষয়ে। তার আগে একটু জনাব আশরাফ আহমেদ, আপনার কাছে আসতে চাই। ব্যবসা বাণিজ্যের মাধ্যমেও আসলে প্রচুর টাকা আমরা শুনি যে পাচার হয়েছে, হয়, এবং যতক্ষণ এই টাকা পাচারের প্রয়োজনীয়তা বা সুযোগটা থাকবে ততক্ষণ আসলে ওই চাহিদা যোগানের মতোই যে বিষয়। কিন্তু সেটি তো গেল একটি বিষয়, পাচার। পাচার ছাড়াও বাণিজ্যের ক্ষেত্রে কি আসলে কখনো বৈধভাবেই বিদেশে টাকা পাঠানোর প্রয়োজনীয়তা তৈরি হয়? কারণ আমরা অনেক আমদানিকারকের কাছে শুনি, বা যারা ক্যাপিটাল মেশিনারিজ আমদানি করেন তাদের কাছেও শুনি যে অনেক সাপ্লায়ারই তারা ক্যাশ চান, এলসির বাইরেও অর্থ চান। এইটা কি আসলেও কোনো বাস্তবতা আছে কিনা সেটি যদি একটু বলতেন। আমি যদি একটু আপনাকে অন্যভাবে জিনিসটা বলি, যে দেখেন গত 20-30 বছরে আমরা যেটা দেখেছি যে দ্য প্রাইমারি মোড ফর ট্রেড ইজ ওপেন অ্যাকাউন্ট। মানে আমরা যেমন ধরেন বাংলাদেশ থেকে আমরা বলে দিই যে এলসি ছাড়া কোনো ইম্পোর্ট হবে না, কিংবা LCAF যেটাকে আমরা বলি, দ্য অল্টারনেট মেকানিজম ICC 522, এটা ছাড়া কোনো ট্রেড ইম্পোর্ট এক্সপোর্ট হবে না। এটা কিন্তু দুনিয়ার অধিকাংশ ক্ষেত্রেই, অধিকাংশ দেশের ক্ষেত্রে একটা মানে আশ্চর্য একটা ঐতিহাসিক ব্যাপার। মানে আপনি যেমন ধরুন যে আজকে যদি ইউরোপের কোনো একটা দেশ থেকে যদি somebody wants to buy something from আমেরিকা, তখন যেটা হয় যে ওনারা সিম্পল ট্রেড অ্যাকাউন্টে যান, যে আমি তোমাকে টাকা পাঠাচ্ছি, তুমি আমাকে গুডস পাঠিয়ে দাও, কিংবা তুমি আমাকে গুডস পাঠাও, আমি তোমাকে টাকা পাঠাচ্ছি। সেখানে আসলে আপনার ব্যাংকের কাছে গেলে এলসি খুলতে হবে, এটাও একটা বড় একটা ব্যাপার, যে আচ্ছা এটা কীভাবে খুলতে হয় জানি না, কোনো দিন শুনিনি। এরকম ঘটনা আপনি প্রায় দেখবেন। অন্য এন্ডে আপনি যদি দেখেন যে আজকে যদি অ্যামাজন কিংবা আলিবাবার কাছ থেকে যদি আমি কিছু অর্ডার করতে চাই, তখন কিন্তু ওখানে এটা সেটা ক্রস বর্ডার হোক কিংবা ক্রস কন্টিনেন্ট হোক, এই ধরনের ট্রেড মেকানিজম, যে ব্যাংকের থ্রুতে যেতে হবে, এলসি থাকতে হবে, এই ধরনের মেকানিজম হ্যাজ সিজ টু এক্সিস্ট। এটার কারণটা হচ্ছে যে এই ধরনের ওপেন অ্যাকাউন্ট ট্রেড আসলে অনেক বেশি কনভিনিয়েন্ট, এক। দুই হচ্ছে যে আপনার ট্রানজাকশন কস্ট ড্রাস্টিক্যালি কমে যায়। কারণ আমি যদি ধরেন ইনসিস্ট করি যে আমি একটা সিম্পল টায়ার ইম্পোর্ট করবো কোথাও থেকে, সো এখন এটা আমার ব্যাংকে একটা এলসি খুলতে হবে, এলসি খোলার জন্য আমার ক্রেডিট লাইন লাগবে, ক্রেডিট লাইন এলসির জন্য আমাকে কমিশন দিতে হবে, ট্রান্সমিশনের জন্য কমিশন দিতে হবে। ওই এন্ডে গিয়ে আমার যে সাপ্লায়ার, তাকে গিয়ে একটা বিশাল বড় ডকুমেন্টেশন সেট নিয়ে গিয়ে তার ব্যাংকের কাছে যেতে হবে, ওই ব্যাংক আবার আমার ব্যাংকের কাছে পাঠাবে। এটা একটা বড় সড়ো একটা কস্ট ক্রিয়েট করে। এই কারণেই আসলে ওপেন অ্যাকাউন্ট ট্রেডটা হ্যাজ বিকাম দ্য প্রিডমিনেন্ট মোড ফর ট্রেড ইন দ্য ওয়ার্ল্ড। এবং আপনি যদি আমাদের দেশের কনটেক্সটে আমি যদি বলি যে এই ওপেন অ্যাকাউন্ট ট্রেড, এটা কিন্তু আমরা যেভাবে হুন্ডি ডিফাইন করি এক্স্যাক্টলি তাই। সো এখন আপনাকে এটাও বুঝতে হবে যে আমরা যে হুন্ডি সিস্টেমটাকে যে বলছি যে এটাকে যদি ক্রিমিনালাইজ করছি, এটা কিন্তু আসলে পুরোপুরি আপনার আমাদের আইনের স্ট্রাকচারের কারণে। আমরা কিন্তু দেখেন যে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট ইজ ডেটেড ফ্রম 47। আমাদের যে এক্সপোর্ট ইম্পোর্ট কন্ট্রোল অ্যাক্ট, এটা হচ্ছে ডেটেড ফ্রম 1950। এই আইনগুলোতে আসলে গ্লোবাল বাস্তবতা তো দূরের কথা, মানে 70-73 বছর আগের, 75 বছর আগের আইন এগুলো। এই আইনগুলো আজকের পৃথিবীর কনটেক্সটে কতখানি প্রযোজ্য, এটা একটা বড় কোয়েশ্চেন মার্ক। আমরা বিভিন্ন সময় আমদানিকারকদের সাথে কথা বলেছি বা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছি, তখন ওনারা একটা কথা বলেন, বিশেষ করে আমাদের যে প্রধান যে আমদানি সোর্সগুলো, সেখানে অনেক সময় ক্যাপিটাল মেশিনারিজ আমদানির ক্ষেত্রে এই সাপ্লায়াররা কিছু নগদ চায়। আসলেই কি চায় কিনা, এই বাস্তবতাটা বা এই প্রয়োজনটা আছে কিনা? আপনি যদি চাইনিজ সাপ্লায়ারদের প্রপোজালস দেখেন, আপনি বেশি দূর যেতে হবে না, আপনি যদি আলিবাবার একটা পেজ খুলেন, যে কোনো একটা ক্যাপিটাল মেশিনারির অ্যাকাউন্টে দেখেন, দের ইজ এ হাই প্রবাবিলিটি আপনি দেখবেন পেমেন্ট টার্মসে লেখা আছে 30% আপফ্রন্ট, 70% অন ডেলিভারি। তার মানে হচ্ছে আপনি যেদিন অর্ডার দিবেন ওদিন আপনাকে 30% পেমেন্ট প্লেস করতে হবে। আমাদের যে কনটেক্সট, যেটা আমরা যে যদি বলি যে আমরা এলসি ছাড়া পেমেন্ট করতে পারবো না, তখন কিন্তু এই 30% আর দেওয়ার কোনো অপশন নেই। কারণ আমাদের এলসির মধ্যে যে মেকানিজমটা দেওয়া আছে যে অ্যাডভান্স পেমেন্ট করা যায় এগেনস্ট এ গ্যারান্টি, কিংবা আমরা একটা বলতে পারি আমরা যে মানে এলসি স্ট্রাকচার, এটাকে বলি আমরা রেড ক্লজ এলসি, সেটাও আমরা খুলতে পারি না। তাহলে এখন ব্যবসায়ীরা কি করে? এখন যে ক্যাপিটাল মেশিনারিজগুলো আসছে, এখন যেটা করতে হয়, আপনি যদি এটা স্ট্রিক্টলি লিগাল রাস্তায় রাখতে চান, হুন্ডি টুন্ডি করতে না চান কিংবা না পারেন, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে একটা ট্রেডারের কাছে যেতে হবে, যে ইন্টারমিডিয়েট হিসাবে
হংকংয়ে কিংবা গুয়াংজোতে বসে আছে, যে আপনাকে বলবে ঠিক আছে আপনার ওই 30% ডিপোজিট আমি দিব, আপনার এলসির মেকানিজম আমি দিব, সেটার জন্য আরও 45 ডেইজের খরচ আছে। তো দেখা যাবে যে ওই ট্রেডের কাছে কিন্তু আমার 10 থেকে 15% আমার প্রিমিয়াম দিতে হবে। সো এই যে এখন আপনি মানে আমি অন্য কনটেক্সটে যদি বলি, ধরুন একটা ক্যাপিটাল মেশিনারি সাপ্লায়ার বলছে এটার দাম হচ্ছে $100, কিন্তু আপনার এই স্ট্রাকচারের কারণে আমাকে এলসি খুলতে হচ্ছে $120। সো আপনি যখন কি কী বলে ইন্টারনেটে চেক করবেন যে এই মেশিনটার দাম কত, আপনি এসে বলবেন যে এখানে $20 ডিফারেন্স আছে, $20 হ্যাজ টু বি কী বলে ট্রেড মানি লন্ডারিং, উইচ ইজ নট দ্য কেস। আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে জুমে যুক্ত আছেন জনাব আনিসে খান, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। জনাব আনিসে খান, আপনি শুনছিলেন আমাদের আলোচনা। একটু জানতে চাই আসলে হুন্ডির প্রশ্নটা যখন আসে আমরা সাধারণত ধরে নেই যে আসলে প্রবাসে যে আমাদের শ্রমিক ভাই বোনেরা আছেন বা প্রবাসী বাংলাদেশি যারা আছেন, তারা যখন অর্থ পাঠান তারা ব্যাংকে পাঠান না, বৈধ চ্যানেলে পাঠান না। এটিই মনে হয় সমস্যা। কিন্তু আমরা এখানে কথা বলে যেটি দেখছি যে আসলে সেটি টাকা যেমনটা বাংলাদেশে প্রবেশের ক্ষেত্রে সমস্যা, বরং বাংলাদেশ থেকে বেরিয়ে যাওয়ার ক্ষেত্রে এর একটা বড় ভূমিকা আছে। আপনি ব্যাংকে ছিলেন, একটু জানতে চাই আপনার কাছে যে আসলে এই হুন্ডি বন্ধের জন্য আসলে বৈধ পথে বাংলাদেশ থেকে বৈধ পথে বৈধ কাজে, বৈধ বাণিজ্যে, চিকিৎসায় বা যে কোনো একজন বাংলাদেশি তার বৈধ অর্থ ব্যাংক থেকে কতটুকু নিতে পারে বা কি পরিমাণ সুযোগ সেখানে আছে, আইনের কি বলে একটু জানতে চাই আপনার কাছে। প্রথমত বাংলাদেশের ফরেন এক্সচেঞ্জ রেগুলেটিং অ্যাক্ট, যেটা একটু আগে আশরাফ আহমেদ বললেন 1947 এনাক্টেড হয়েছে, পরে অনেকগুলো অ্যামেন্ডমেন্টস হয়ে আজকের রেগুলেটিং অ্যাক্টটা আছে। তো এটা বড় স্ট্রিক্ট, অন্যান্য দেশের তুলনায় অনেক কঠিন, এবং এখানে অনেক পানিশমেন্টের কথা বলা আছে। এবং ওরা অ্যাজ পার দি অ্যাক্ট বাংলাদেশের বাইরে টাকা এত ফ্রিলি পাঠানো যায় না, এবং এটা বিকজ আমরা মোস্টলি আমরা আন্ডার ডেভেলপ কান্ট্রি ছিলাম, এবং আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ সবসময় কম ছিল, এবং সেটা কন্ট্রোল করার জন্য এই কার্ভসগুলো করা হয়েছে। সো বলতে গেলে ক্যাপিটাল অ্যাকাউন্টে কোনো কনভার্টিবিলিটি নেই। একটা লোক বিদেশি চলে গেছে ফর এক্সাম্পল টু ক্যানাডা, এবং যেখানেই হোক সে বাংলাদেশে সব কিছু বন্ধ হয়ে গেছে, তার কিছু নেই, মা বাবা বিক্রি করে চলে যেতে চায়, কিন্তু সে টাকাটা ওখানে নিতে পারে না। কিন্তু তাকে ওই টাকাটা ওখানে নিতেই হবে, কারণ তার ফ্যামিলি ওখানে পড়াশোনা করছে, সে আর এখানে আসবে না, সে হুন্ডির মাধ্যমে এই টাকাটা নিয়ে যায়। অলসো রিওয়ার্ডস তো আপনি একটু আগেই বললেন যে যারা মিডল ইস্টে আছে, আর আমার অভিজ্ঞতা আছে মিডল ইস্টে বিভিন্ন লেবার ক্যাম্প আমি গিয়েছি, ওমান, বাহরাইন, কাতার, এবং ওখানে তাদের কোনো অ্যাক্সেস নাই ব্যাংকের, তাদের অ্যাক্সেস অনেক সময় মানি এক্সচেঞ্জ হাউসের কাছে এক্সচেঞ্জ নাই, অ্যাক্সেস নেই। তো ওখানে বলা হয় যে মানি লন্ডারিং অ্যাগ্রিগেটার্স বা হুন্ডি অ্যাগ্রিগেটার্সরা ক্যাম্পে চলে যায়। তো কেউ $100 দেয়, $50 দেয়, এগুলো অ্যাগ্রিগেট করে ওরা হুন্ডির মাধ্যমে পাঠিয়ে দেয়। এই টাকাটা যেটা কালেক্ট হয় এটা কে নেয়? অসাধু ব্যবসায়ী বাংলাদেশ। এবং আজকে আমি একটা গল্প শুনছিলাম অন্য জায়গায়, যে যখনই একটা সার্টেন একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, উনি টাকা কালেক্ট করছেন হুন্ডির মাধ্যমে বিভিন্ন দেশে, তখন রেটগুলো বেড়ে যেত, এখানেও বাড়তো, ওখানেও রেটটা বাড়তো। তো টু ওয়েস, একটা হলো যে অ্যাকাউন্ট ক্রেডিট, আর একটা হলো ক্যাশ, এখানে লোকালি যেটা হয়। তো এখানে বন্ধ করার জন্য তো অনেক কিছু করেছেন সরকার, এবং 2.5% প্রণোদনা দেওয়া হচ্ছে সবসময়। তো সবসময় আমি একটা কথা বলে এসেছিলাম যে মার্কেট বেস এক্সচেঞ্জ রেটস চালু করতে হবে, ফ্রি মার্কেটে যা তা কার্ভের সঙ্গে হার্ডলি এনি ডিফারেন্স থাকবে। এবং সেটা আমি দেখেছি আশেপাশের দেশে, আমি দূরের দেশে যাব না, শ্রীলঙ্কায় আমরা দেখেছি বা থাইল্যান্ডে দেখেছি, যে থাইল্যান্ডে যখন ফ্রি ফ্লোট হয়ে গেল একবার অনেক আগে এশিয়ান ক্রাইসিসের সময়, তখন 25 টাকা বাদ থেকে চলে গেছিল 52। জনাব আনিসে খান, আমি আরেকটু গভীরে নিতে চাই আপনাকে। যতক্ষণ পর্যন্ত আসলে ওই সংকটটি থাকবে যে আমি বাংলাদেশ থেকে বা দেশ থেকে অর্থ বৈধ কাজে, বৈধ অর্থ বৈধ পন্থায় বাইরে দিতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আসলে কি শুধুই এই এক্সচেঞ্জ রেট দিয়ে এটি কন্ট্রোল করা যাবে? এক্সচেঞ্জ রেট দিয়ে অনেকটা ইমপ্রুভ হবে, কারণ আমি বলছি কি, এই যে যেগুলো হুন্ডি পাঠায় লোকজন বিভিন্ন দেশ থেকে হুন্ডির মাধ্যমে, যখনই দেখবে যে এক্সচেঞ্জ রেটের মধ্যে তেমন কোনো তারতম্য নেই বা অল্প তারতম্য, তখন তারা বৈধ চ্যানেলে পাঠাবে। বৈধ চ্যানেলে পাঠালে টাকাটা বিকামস হালাল, টাকাটা বিকামস ট্যাক্স নট ট্যাক্স বাট ক্যান বি ইউজ ফর ইনভেস্টমেন্ট। এই জন্য আমি মনে করি সবসময় যে লিগ্যাল চ্যানেলে টাকাটা যতটুকু সম্ভব আসবে,
কিন্তু দ্যার ইজ অলওয়েজ এ পোর্শন যেটা হুন্ডির মাধ্যমে আসবে বা যাবে, যেটা ট্রেড বেসড মানি লন্ডারিং হোক বা রেমিটেন্স বেসড মানি লন্ডারিং। জনাব আনিসে খান, আপনি থাকবেন আমাদের সঙ্গে, আপনার কাছে আরও শুনবো। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে একটু আসতে চাই। চাহিদা এবং যোগান অর্থনীতির একদম খুব বেসিক যে শর্ত, সেই জায়গায় যদি আসলে চাহিদাটা আমার থেকেই যায় যে আমার কোনো না কোনো উপায়ে টাকাটা বাইরে নিতেই হবে, এই যে একটা চাহিদা, এই চাহিদা যদি থাকে তাহলে আমরা যতই জনাব আনিসে খান যেটি বললেন যে এক্সচেঞ্জ রেট দিয়ে বা লিগালাইজ করে বা আইন প্রয়োগকারী সংস্থাদের আরও সক্রিয় করে যে উপায়ই দেই না কেন, চাহিদাটা যদি থাকে তাহলে কোনো না কোনো পন্থা, কোনো না কোনো রাস্তা আসলেই কি বের হয়ে যায় কিনা? অবশ্যই এটা সম্পূর্ণভাবে চিন্তা করলে চাহিদা এবং যে যোগান সেটার একটা ভারসাম্য তৈরি হবে। খেয়াল করুন, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম, আমরা যখন বলি যে বিনিময় হারটাকে আমরা যদি মনে করেন মার্কেট ফ্রেন্ডলি করি, একটা ভয় থাকে খালি মার্কেট ফ্রেন্ডলি করলে হবে না, তাহলে আপনাকে লিগালি ট্রানজ্যাকশন করতে দিতে হবে। আমরা এখন বলছি যে আমরা এটাকে মার্কেট ফ্রেন্ডলি করতে যাচ্ছি, কিন্তু আমরা বলছি হাত পা বেঁধে দিয়ে যে না, লিগাল চ্যানেলে একটা সার্টেন অ্যামাউন্টের বেশি নিতে পারা যাবে না। কাজেই সেখানে কিন্তু সেই বাধাটা থেকে যাচ্ছে। এখন সমস্যাটা কি? সমস্যাটা মনে করেন যদি বাংলাদেশ ব্যাংক আজকে মনে করে যে তারা খানিকটা অ্যালাউ করবে, বা যেগুলো বৈধভাবে মনে করেন যে কেউ বাড়ি বিক্রি করেছে, লিগ্যাল পয়সা সরকারকে ট্যাক্স দেওয়া আছে, সেটা যদি সে বাইরে নিয়ে যেতে চায় এবং যদি বাংলাদেশ ব্যাংক অ্যালাউ করতে চায়, প্রবলেম যেটা হবে সেই বিনিময় হার মার্কেট ফ্রেন্ডলি করলে তখন দেখা যাবে যে এইটার উপরে কিন্তু একটা চাপ পড়া শুরু করবে। কাজে অফিসিয়াল রেটটা কিন্তু অনেক বেশি উপরে উঠে যেতে পারে। এই প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, অনেক সময় আমরা কম্পেয়ার করি যে কার্ভ মার্কেট বা ইনফর্মাল মার্কেটের সঙ্গে ফর্মাল মার্কেটের যে রেটটা কি আছে কি কতখানি কাছাকাছি। যদি কাছাকাছি থেকে আমরা মনে করি যে মোটামুটি আমরা মার্কেট ফ্রেন্ডলি রেটে আছি, আসলে কথাটা সেটাও হয়তো পুরোপুরি ঠিক না। কারণ ইনফর্মাল চ্যানেলে যেটা হুন্ডি, তারা কিন্তু মার্কেট রেটটাকে ফলো করে। কাজে আপনি যদি 2.5% যদি ইনসেন্টিভ দেন, তারাও চেষ্টা করে ওইটার সঙ্গে কিন্তু অ্যাডজাস্ট করে ওই হুন্ডি রেটটাকেও কিন্তু ঠিক করাটা। কিন্তু মোটা দাগে আসলে সেটাই হচ্ছে যে টোটাল ডিম্যান্ড ফর ফরেন কারেন্সি আর টোটাল সাপ্লাই, এবং আপনি এটাকে ফর্মাল চ্যানেলের মধ্যে কীভাবে আনবেন। হুন্ডির ক্ষেত্রে মেন সমস্যাটা বা রেমিটেন্সের ক্ষেত্রে মেন সমস্যাটা হচ্ছে এই, মনে করেন যিনি রেমিটেন্সেস পাঠাচ্ছেন দেশে, উনি যদি হুন্ডি চ্যানেলে পাঠান, তাও কিন্তু তার বাসায় সে নগদ টাকায় সে কিন্তু রিসিভ করতেছে। কারণ সেন্ট্রাল ব্যাংকে যখন আসে ফর্মাল চ্যানেলে, তখনও সে ওই টাকাটা সেন্ট্রাল ব্যাংকে চলে যায় ডলার, আর সেন্ট্রাল ব্যাংক থেকে তাকে ক্যাশ বাংলাদেশি টাকা দেওয়া হয়। হুন্ডির ক্ষেত্রে হয় কি, ওই ডলারটা বাইরে থেকে যায় কিন্তু তার ফ্যামিলি যে টাকাটা পাওয়া দরকার সেটাই পায়, এবং কিছু ক্ষেত্রে বেশি পায়, আর কিছু ক্ষেত্রে বেশি পায় বিশ্বস্ততার ব্যাপার থেকে। কিন্তু উল্টাটাও কিন্তু আছে, হুন্ডি চ্যানেলে করা মানে কিন্তু অনেক রিস্ক ইনভলভ। একটু আগে উনি বলেছেন যে পরিষ্কার করে যে অনেক সময় যদি আপনি হুন্ডিতে নেন, ওই টাকাটা ইনভেস্টমেন্ট পারপাসে কিন্তু ব্যবহার করা যায় না। কাজে ফর্মাল চ্যানেলে কিন্তু বড় একটা কিন্তু অ্যাট্রাকশন আছে, এটা কিন্তু অনস্বীকার্য। আমরা একটা মনে রাখতে হবে, দেখুন আমরা আমাদের ইকোনমিকে যেভাবে অপারেট করছি, আমরা 1980-90 সালে যখন আমাদের 15 থেকে 30 বিলিয়ন ডলারের যে অর্থনীতি ছিল, এখন যদি মনে করেন 400 থেকে 460 বিলিয়ন ডলার অর্থনীতি, আমরা মোটামুটি এখনও সে একই রকম পলিসি নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে মনে হয় যে কিছু কিছু জায়গায় লিবারালাইজেশন করাটা ইম্পর্টেন্ট। সেই জায়গায় একটা বড় ভয়ের বা শঙ্কার জায়গা থাকে, শঙ্কা আছে। হ্যাঁ, সুযোগ দিলে আপনার কাছে আবারও আসবো, কিন্তু তার আগে একটা বিরতি নেব। বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন আশরাফ আহমেদ আপনার কাছে রেখে যেতে চাই। সরকার আমরা দেখি কখনো কোনো পলিসি একটু ছাড় দিতে চাইলেই একটা শঙ্কা তৈরি হয় যে ব্যবসায়ী মহল এটার আসলে ভালো ব্যবহার করবেন নাকি খারাপ ব্যবহার করবেন, সুযোগটা নেবেন নাকি সম্ভাবনাটাকে কাজে লাগাবেন। তো সেই ক্ষেত্রে এই যে অর্থ বৈধভাবে বিদেশে নেওয়ার যে সুযোগ, সেটিকে ছাড় দেওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীরা আসলে কিভাবে দেখতে চায় বিষয়টিকে, এটি কি সম্ভাবনা হবে নাকি আর একটা শঙ্কার কারণ হবে, সেটা আপনার কাছে একটু জানবো, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে আসতে চাই। দর্শক, আপনারা দেখছেন RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নেব একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় হুন্ডি বন্ধের উপায় কি। জনাব আশরাফ আহমেদ, আপনার কাছেই জানতে চাচ্ছিলাম যে সরকার কোনো পলিসি করার আগে বড় কারণ হয়ে দাঁড়ায় যে ব্যবসায়ীরা কি রিয়্যাক্ট করবে। তো এই ক্ষেত্রে আমার যেটি জানার বিষয় যে চাহিদা এবং মানে চাহিদা থাকার কারণেই আসলে এইটি টিকে আছে, এই হুন্ডিটি টিকে আছে। এটা হয়তো থাকবেও কিছু না কিছু, একেবারেই হয়তো শেষ করা যাবে না, কিন্তু এই যে দেশ থেকে বৈধ পথে টাকা নিয়ে যাওয়ার উপায়টি সহজ করলে
ব্যবসায়ীরা আসলে সেখানে কি রিয়াক্ট করবেন? কারণ আপনাদের আসলে চাহিদাটাই বা কতটুকু যে বৈধ পথে আপনাদের টাকা নিতে হবে? আপনাকে খুব সিম্পলি একটা 2-3টা জিনিস আমি একটু এক্সপ্লেইন করি। দেখুন, বাংলাদেশের ইকোনমি যেই রেটে প্রোগ্রেস করছে, এবং আমরা আশা করি যে আমাদের গত 5-10 বছরের যেই ট্রেন্ড এটা কন্টিনিউ করবে। সেটা কন্টিনিউ করলে আগামী 10 থেকে 15 বছরের মধ্যে আমরা প্রবাবলি টপ 20 ইকোনমির মধ্যে একটা হব। এবং আমাদের একটা ঘোষিত লক্ষ্য ছিল 2041 সাল নাগাদ আমরা হয়তোবা একটা উন্নত দেশে পরিণত হতে চাই, মানে $10,000 লেভেলের ইনকাম ক্রস করতে চাই। এই যে দিস জার্নি, ইফ দিস হ্যাপেন্স, 2024 থেকে 2040-45-এর মধ্যে আপনাকে কিন্তু এটা মানতে হবে যে আপনি একটা পয়েন্টে এই ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি যে বন্ধ করে রাখছেন, এটা আপনাকে ফেলে দিতে হবে। কারণ ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবিলিটি ছাড়া আপনি উন্নত ইকোনমি হতে পারবেন না। তার মানে হচ্ছে যে আপনাকে হয় একটা শক হবে যে আজকে থেকে 10-15 বছর পরে হঠাৎ করে দেখা যাবে আমাদের মাত্র 2 বছর সময় আছে, তার মধ্যে এটা ফেলে দিতে হবে, অথবা আপনি এখন থেকে প্রিপেয়ার করতে পারেন। আমি মনে করি যে আমাদের একটা টেন্ডেন্সি আছে, আমাদের একটা থট প্রসেস আছে যে ইকোনমির সমস্ত কিছু কন্ট্রোল করতে হবে। এটা আসলে অনেক পুরানো একটা ধ্যান ধারণা। আমরা মনে করি না এটার আসলে আর কোনো কার্যকারিতা আছে। বাংলাদেশের ইকোনমি অলরেডি এমন একটা সাইজে পৌঁছে গেছে যেখানে আপনার কারো পক্ষেই এই ইকোনমির প্রতিটা জিনিস কন্ট্রোল করা সম্ভব হবে। আপনি ডিমের দাম কন্ট্রোল করতে পারবেন, কিংবা এক্সচেঞ্জ রেট কন্ট্রোল করতে পারবেন, ক্যাপিটাল মেশিনারি কতখানি হবে কন্ট্রোল করতে পারবেন। এগুলো কিন্তু আপনি প্রাইস বেঁধে দিয়ে পারবেন না। এটা ক্যাপিটালিস্ট সিস্টেম, এটা এই মার্কেট বেসড ইকোনমি সিস্টেম, এটা কখনোই করা যায় না। যেটা করা যায় সেটা হচ্ছে এটার অনেকগুলো মার্কেট মেকানিজম আছে। ফর এক্সাম্পল, আমি আপনাকে এইভাবে বলি যে টাকা ডলারের এক্সচেঞ্জ রেট 200 টাকা হবে না 100 টাকা হবে, এইটার ডিসিশন কিন্তু শুড নট বি টেকেন বাই এ সেন্ট্রাল ব্যাংকার অর ইভেন অ্যান ইকোনমিস্ট। দিস হ্যাজ টু বি ডিসাইডেড বাই দ্য মার্কেট মেকানিজম। আমরা একটু আগে কথা বলছিলাম যে দেখুন, আমি একটা পিটফলের কথা বলি। 2018 সনে ডলার টাকা এবং রুপির যেই এক্সচেঞ্জ রেট ছিল, আজকে কিন্তু মোটামুটি তার কাছাকাছি আছে। কিন্তু ডিফারেন্সটা হচ্ছে যে রুপি খুব ছোট ছোট স্টেপে মার্কেটের সাথে তাল রেখে ডিভ্যালুয়েশন হয়েছে। আমরা যেহেতু এই মেকানিজমটা ফলো করিনি, আমরা একটা সেমি কন্ট্রোল প্রসেসে এক্সচেঞ্জ রেট রাখতে চেয়েছি, সেই কারণে কিন্তু একটা সার্টেন পয়েন্টে গিয়ে হঠাৎ করে একটা সাডেন ডিভ্যালুয়েশন শক ক্রিয়েটেড হয়। সিমিলারলি, আপনি যদি কন্ট্রোলড ইকোনমিতে থাকতে চান, আপনি দেখবেন যে হঠাৎ করে একটা পয়েন্টে গিয়ে আপনার একটা বড় ধরনের সিস্টেমিক শক ক্রিয়েট হয়। কিন্তু মার্কেট মেকানিজম যদি আপনি ফলো করেন, তাহলে দেখবেন যে আস্তে আস্তে এটা কারেক্টেড হয়। এক্সচেঞ্জ রেটের সিম্পলও ব্যাপারটাও বলি যে দেখুন, ইন্টারেস্ট রেটের ডিফারেন্সিয়াল আপনাকে এক্সচেঞ্জ রেট সেট করে দেয়। সো আপনার সিম্পল রাস্তা হচ্ছে, যদি আপনি দেখেন যে আপনার টাকা ডিফেন্ড করতে হবে, আপনি ইন্টারেস্ট রেট পলিসি দিয়ে কাজ করবেন। কিন্তু এখন কি হচ্ছে যে এখন আপনার যেহেতু কনভার্টেবিলিটি নেই, আপনার বাইরে থেকে ডলার আসেও না, বাইরে থেকে ডলার যেতেও পারে না। ফলে যে ইন্টারন্যাশনাল যে মেকানিজমগুলো আছে, যে ইন্টারেস্ট রেট বাড়িয়ে কমিয়ে আপনি ডলারের দাম করতে পারবেন, ইনফ্লুয়েন্স করতে পারবেন, এই ইনস্ট্রুমেন্টটা আপনার হাতে কোনো এফেক্টিভনেসই নেই। আপনার কাছে আবারও আসবো ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছে একটু ছোট্ট করে জানতে চাই যে আমরা মুক্তবাজার অর্থনীতির কথা বলি, মুক্তবাজার আমাদের বাজার উন্মুক্ত করতে বলি, আবার একই সাথে খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর ক্ষেত্রে কন্ট্রোল করি। এটি আসলে কি সাংঘর্ষিক কিনা, এবং এই ধরনের সাংঘর্ষিক নীতি দিয়ে আমরা বিগত সময় থেকেই সেই নীতিগুলো ফলো করে আসছি, এখন একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে আপনি সরকারকে কি পরামর্শ দিবেন? আসলে এখনই কি উচিত কিনা এই সাংঘর্ষিক নীতি থেকে বেরিয়ে আসার? জি দেখুন, সাংঘর্ষিক নীতি থেকে বের হওয়ার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে। আগে যেভাবে বিনিময় হারকে মনে করেন ফিক্স করে রাখা হয়েছিল, সত্যিকার অর্থে এটাকে ওইভাবে মার্কেটের সঙ্গে অ্যাডজাস্ট করা হয় নাই, যারও কিন্তু একটা খেসারত কিন্তু আছে। কাজে আমি মনে করি যে হ্যাঁ, ইন্ডিয়ার কনটেক্সটে কী হয়েছে, ওদের রিজার্ভ ভালো ছিল, তারপরেও তারা রুপিকে মার্কেটের উপরে ছেড়ে দিয়েছে। দেখুন, আমার কাছে মনে হয় না কেউ এটা নিয়ে বিতর্ক করবে যে ইভেনচুয়ালি এটা অনেক বেশি মার্কেট ফ্রেন্ডলি হতে হবে, এবং এই বিদেশি ট্রানজ্যাকশনগুলোকে আপনি খুব বেশি কন্ট্রোল করা উচিত না, এই ব্যাপারে কোনো দ্বিমত নাই। সমস্যাটা কী জানেন? সমস্যাটা হচ্ছে যে মুহূর্তে আপনি যদি চালু করতে চান, যদি আমরা এখন চালু করতে চাই, ইট উইল বি এ ড্রাস্টিক অ্যাডজাস্টমেন্ট। তখন হয় কি, আপনার বিনিময় হারের উপরে বড় মাত্রায় শক আসতে পারে। মনে করেন এইটা বিনিময় হারটা যদি আমাদের হঠাৎ করে আরও 20% বা 50% ফল করে,
তখন আপনি দেখবেন যে ইনফ্লেশনের প্রেশার কিন্তু অনেক বেশি হবে। ইনিশিয়াল ধাক্কাটা কে নেবে? একটু আগে থাইল্যান্ডের উদাহরণ দেওয়া হয়েছে, আমরা জানি ইস্ট এশিয়ান ক্রাইসিসের সময় লেট 1990s তাদের এই প্রবলেমটা ছিল, কিন্তু যেহেতু একটা ইকোনমিক ক্রাইসিস বড় একটা শক হয়ে এসেছিল, তারা মনে করেছে এটা ছাড়া উপায় নেই, তারা করে দিয়েছে। এখন আমাদের ইস্যু হচ্ছে আমরা এই বিটার পিলটাকে কীভাবে সোয়ালো করব। আমরা কি এখনই বিগ ব্যাং অ্যাপ্রোচ নিব, সব কিছু মার্কেট করে দিলাম, বড় একটা শক আসলো এবং তারপর আমরা চেষ্টা করে দেখি এটা ম্যানেজ করতে পারি কিনা। কিন্তু যারা পলিসি মেকিংয়ে থাকেন ওই সময়ে তারা চিন্তা করেন একটা স্মুথ ট্রানজিশন। কাজে এটা হয়তো চেষ্টা করা হচ্ছে এখন বাংলাদেশে, কাউকে না কাউকে তো সেই ঝুঁকিটি নিতেই হবে। হ্যাঁ, কিন্তু ঝুঁকিটা একবারে পুরোটা না নিয়ে একটা অ্যাপ্রোচ হতে পারে, আমি বিগ ব্যাং অ্যাপ্রোচ নিলাম, আমি আজকে পুরো ঝুঁকিটা নিলাম, নিয়ে এটা 5 বছরের মধ্যে হয়তো ঠিক হয়ে গেল। আর একটা অ্যাপ্রোচ হতে পারে যে না, আমার এত বড় বিস্ফোরণ করার দরকার নাই, আমি ধাপে 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 জিনিসটাকে করলাম। ঝুঁকি নেওয়াটা তখন হয় সোজা যদি আপনার অলরেডি রিজার্ভ অনেক বেশি থাকে। আনফরচুনেটলি আমাদের সেটা কিন্তু এখন নাই। আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে অনলাইনে আছেন আনিসে খান, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। আপনার কাছে একটু জানতে চাই, একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়েই আমরা আছি, তো সেখানে আসলে আমরা এই এখন পর্যন্ত আলোচনায় যতটুকু বুঝতে পারছি যে হুন্ডি শুধুমাত্র বৈধ পথে রেমিটেন্স দেশে আসার জন্য যতটা না এর কারণ, তার চেয়ে বেশি আসলে বৈধ পথে দেশের বাইরে টাকা যাওয়াটারও একটা কারণ এখানে নিশ্চয়ই আছে। তো সেই জায়গায় আপনি যদিও একটা বিষয়ের উপর জোর দিয়েছেন যে বাজার ভিত্তিক বিনিময় মূল্য, সেই সঙ্গে আসলে বৈধ পথে অবাধ অর্থ প্রবাহ ধীরে ধীরে নিশ্চিত মানে চালু হওয়াটা উচিত কিনা, আপনার কাছে কি মনে হয়? ডেফিনেটলি চালু হওয়া উচিত। আমি ইন্ডিয়ার কয়েকটা এক্সাম্পল দেবো। একটা হলো ইন্ডিয়াতে কেউ যদি মাইগ্রেশন করে কোথাও যায় ফর ওয়ার্কিং অ্যাব্রড, তাদেরকে একটা কার্ড ইস্যু করা, সেই কার্ডের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব কিছু সার্ভিসেস ডিজিটালি লিঙ্কড, এবং তার কত টাকা বেতন সেটা ওদের কাছে লেখা থাকে যাওয়ার সময়। সেই টাকা যদি বৈধ চ্যানেলে না আসে ইন্ডিয়া, তাদেরকে ট্র্যাক করা যায় এবং ধরা যায় এবং জবাবদিহিতার মধ্যে আনা যায়। ইন্ডিয়া যে লিবারেলাইজ করেছে, তাদের একটা লিবারেলাইজ রেমিটেন্স স্কিম যেটার আন্ডার LRS বলে, তারা একটা এনি ইন্ডিভিজুয়াল বিদেশে $2.5 লাখ বছরে বাইরে পাঠাতে পারে গিফট হিসাবে নিজের অ্যাকাউন্টে কিছু একটা কিনতে, এবং ছেলে মেয়েদের পড়াশোনার জন্য এটা ফ্রিলি পাঠাতে। বাট ওরা কেন করতে পারে? কারণ গতকালই আমি একটা নিউজ ফ্ল্যাশ পেয়েছি যে একদিনেই 12.58 বিলিয়ন, একদিনে $12.58 বিলিয়ন বেড়েছে ইন্ডিয়ার ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এবং বর্তমানে গতকাল যেটা ইন্ডিয়া থেকে একজন জানিয়েছে 704.8 বিলিয়ন। সেজন্য ওরা করতে পারে। আমরা তো 19-20 বিলিয়ন ডলারের মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি। আমরা ছিলাম 46, 47, 48, আমরা চলে এসেছি এখন এফেক্টিভলি IMF প্রেসক্রিপশন মতো 19 to 20 বিলিয়ন ডলার। তো আমাদের সেই স্ট্রেংথটা নেই। তো একটু আগে যারা বলছিল যে আমরা আবার ছেড়ে দিতে পারবো কিনা, ডক্টর রাজাক সুন্দর বলেছেন, স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ নিতে হবে আমাদের আউটওয়ার্ড রেমিটেন্সগুলো লিবারালাইজ করার জন্য। এখন কি পান আপনি বিদেশে ট্রাভেল করার জন্য $12,000 মূল্য পার ইয়ার, এটা প্রথম। তারপর ক্রেডিট কার্ড যেগুলো ইস্যু করে ব্যাংকগুলো, অনেক কম্পিটিশন। ক্রেডিট কার্ডও তো আপনি $300 উপরে কোনো ট্রানজ্যাকশন করতে পারেন না ঢাকায় থাকলে। আপনি কোথাও যাবেন, একটা হোটেল বুক করবেন, সে আপনি কম দামি হোটেলও যদি নেন $200 ইন্টু 10 days $2,000, আপনি এটা আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে বুক করতে পারবেন না, রিজেক্টেড হয়ে যায়, আপনার বুকিংও রিজেক্টেড হয়ে যায়। তো এগুলোর অনেক কথা আছে এগুলো নিয়ে, এগুলো তো আমি একটা এক্সাম্পল শুধু দিলাম। স্টেপ বাই স্টেপ আমাদের এটা লিবারালাইজ করতে হবে। ছেলে মেয়ে তো দেশে পড়তেই যাচ্ছে, মেডিকেলের জন্য আমরা মেডিকেল ট্যুরিজম যেটা ইন্ডিয়াতে আমরা চিন্তা করে দেখেন। আমি ঠিক এই বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে যখন বিষয়টি হয় চিকিৎসার, জীবন মরণের, উন্নত চিকিৎসার, তখন আসলে আমার বৈধ অর্থ কেন আমি আমার জীবন বাঁচানোর জন্য খরচ করতে পারবো না? সেটাই তো কথা। কারণ একটা মেডিকেল বোর্ড করতে হবে, ডাক্তারকে বলতে হবে, কাগজপত্র দিতে হবে। এটা কি সম্ভব? একজন লোক হি ইজ ডাইং, তাড়াহুড়া করে তাকে নিয়ে যেতে হয় অ্যাক্রস দ্য বর্ডার। তো এখন থাইল্যান্ডেও অনেক লোক যায়, মালয়েশিয়াতে যায়, সিঙ্গাপুরে অফকোর্স মোর রিচ পিপল গো। তো এখন মেডিকেল কারণে যাবে মানুষ, এবং সেটা যে যাবে তাকে বৈধ। আমি যে বিষয়টা জানতে চাই, আপনি দীর্ঘদিন ব্যাংকে ছিলেন, এই যে নীতি কঠোর করে রাখা বা বন্ধ করে রাখা, সেটি দিয়ে আসলে কি এই অবৈধভাবে যাওয়া বা এই বৈদেশিক মুদ্রা
এক দেশ থেকে বা দেশের বাইরে চলে যাওয়াটা বন্ধ রাখা গেছে? না, যাবে না, কোনোদিন করা যায়নি ইতিহাসে, ভবিষ্যতেও করা যাবে না। দ্যাট ইজ এ সিম্পল আনসার। সেটা যাবে, মানি উইল ফ্লো আউট, মানি উইল ফ্লো ইন লাইক ওয়াটার, ওয়্যার ইট ইজ নিডেড, ওয়্যার ইট ইজ নিডেড। আপনার কাছে আবার আসবো ডক্টর আব্দুর রাজ্জাক। বলা হচ্ছে যে একবারেই আমরা এটি করব নাকি ধীরে ধীরে করব, সেটি প্রক্রিয়া বা পদ্ধতিটি যাই হোক, যেহেতু আমরা একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে আছি, এই বিষয়টিও এখন ভাবনার সুযোগ আছে কি না সেই বিষয়ে একটু জানবো। তার আগে আরেকটা বিরতি নিতে চাই। দর্শক, আপনারা দেখছেন RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ। এ পর্যায়ে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও আরেকবার RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপে। আজকের বিষয় হুন্ডি বন্ধের উপায় কী। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনার কাছেই জানতে চাচ্ছিলাম বিরতিতে যাওয়ার আগে, আমরা সবসময় কি আসলে এই মুক্তবাজার অর্থনীতির কথা বলে অর্থনীতির গুরুত্বপূর্ণ টুলসগুলোকে কন্ট্রোল করব নাকি ধীরে ধীরে ছাড়ব? যদিও আপনারা বলছিলেন যে এটা রাইট সময় নয়, কিন্তু রাইট সময়ের অপেক্ষায় থেকে কতদিন আসলে এইভাবে কন্ট্রোল করব এবং সেটি দীর্ঘমেয়াদে আমাদের জন্য আদৌ ইতিবাচক হবে কিনা? হ্যাঁ, আমরা যতদিন নিয়ন্ত্রণ করব তার মানে হচ্ছে ততদিন আমাদের ইকোনমিক ফান্ডামেন্টালস কিন্তু উইক হয়ে থাকবে। কিন্তু এটাও মনে রাখতে হবে যে আমরা যে বলি যে এইটা দীর্ঘমেয়াদে আমরা একটা জায়গায় নিয়ে যাব, লং রানে কি হবে, সত্যি কথা বলতে কি প্রত্যেকটা পলিসি মেকারকে তাদেরকে কিন্তু শর্ট রানে চিন্তা করতে হয়। কালকে কী হবে, পরশু কী হবে, এক মাসের মধ্যে কী হবে। তাদের জন্যে তারা চেষ্টা করে সবসময় শকগুলোকে অ্যাভয়েড করতে। তারা এমন কোনো সিচুয়েশন দেখতে চায় না যেখানে মূল্যস্ফীতি ব্যাপক হারে বেড়ে যাচ্ছে। আপনি জানেন যে এখনই তো আমাদের যে মূল্যস্ফীতির প্রেশার আছে, যার ফলে কিন্তু সেন্ট্রাল ব্যাংকে খুবই সচেতনভাবে তারা চাচ্ছে না যে বিনিময় হার বড় রকমের কোনো অধপতন ঘটুক, তাহলে কিন্তু সেটা আবার মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দেবে, সেই ইস্যুটা থাকে। কিন্তু তারপর আমি বলবো, দেখুন এটা এমন একটা জায়গা, বাংলাদেশের অর্থনীতিকে চাঙ্গা করতে হলে, বিশেষ করে রপ্তানি খাতকে আরও বেশি প্রণোদনা দিতে হলে একটা সোজা উপায় হচ্ছে যদি আমরা বিনিময় হারটাকে প্রকৃত অর্থে মার্কেটের কাছাকাছি নিতে পারি, এবং সেই ক্ষেত্রে কিছু লিবারালাইজেশন করাটা ভালো। এটা ধাপে ধাপে শুরু করা উচিত, করে আমরা দেখতে পারি যে জিনিসটা আসলে কীভাবে আমরা অগ্রসর হচ্ছি, সেখানে তাহলে একটা পলিসি অপশন থাকবে। দুটো জিনিস দিয়ে আমি শেষ করছি। প্রথম কথা হচ্ছে আসলে আমরা এখনও জানি না যে বাংলাদেশে আসলে বাংলাদেশি প্রবাসী যারা আছেন বাইরে তারা মোট কত টাকা রেমিটেন্সেস পাঠান, এই অ্যামাউন্টটা কত। আমরা খালি দেখি যে ফর্মাল চ্যানেলে কতটুকু আসলো সেটা, কিন্তু এটার বাইরে একটা বড় একটা অ্যামাউন্ট আছে, সেটা আমাদেরকে জানতে হবে। আর দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে, যেটা একটু আগে আমি বলেছি, এখন রিজার্ভের আকার এত ছোট, আমার কাছে মনে হয় না যে কোনো গভর্নর, কোনো পলিসি মেকার সেই রিস্ক নেবেন যে একটা বড় মাত্রার লিবারেশন করে। কিন্তু আমি বলবো এটাকে সিকোয়েন্সিং করা, মানে অল্প কিছু পলিসি নিয়ে দেখা, তারপরে একটা টাইমলাইন দেওয়া যে নেক্সট 10 বছরের মধ্যে আমরা এই জায়গাটা যেতে, ধীরে ধীরে শুরু করা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আশরাফ আহমেদ, আপনার কাছেও একটু শুনতে চাই আজকের যে বিষয়, যে আসলেই হুন্ডি বন্ধ করা সম্ভব কিনা, বা ব্যবসা বাণিজ্যের জায়গা থেকে ব্যবসায়ীরা কি বলে। আমি যদি এইভাবে জিনিসটা বলি, এটা হুন্ডিতে করবেন কি অন্য সিস্টেমে করবেন সেটা আসলে রেলেভেন্ট না। রেলেভেন্ট হচ্ছে আপনি কত সহজে বাইরের থেকে টাকা পাঠাতে পারছেন বাংলাদেশে, এবং বাংলাদেশ থেকে প্রয়োজনে আপনি কত টাকা কতক্ষণ সময়ে কত কনভিনিয়েন্টলি টাকা বাইরে পাঠাতে পারছেন। যেদিন এটা আপনার ইনস্ট্যান্ট হবে, মানে আজকে কেউ সৌদি আরব থেকে বললেন এখন আমি টাকা পাঠাচ্ছি, সো সেটা আমার কাছে কয়েক মিনিটের মধ্যে হাজির হবে, আমি সাথে সাথে আমি আমার একটা চাইনিজ সাপ্লায়ারকে পেমেন্ট করতে চাই, সেটা কয়েক মিনিটের মধ্যে পেমেন্ট করতে পারবো। যখন এই জিনিসটা সিস্টেমটা দাঁড়াবে এবং আমাদের ফর্মাল সিস্টেম যখন এটা ডেলিভার করতে পারবে, তখন কিন্তু হুন্ডি জিনিসটা থাকবে না। এই মুহূর্তে এটা করা যাচ্ছে না। এটার প্রাইমারি কারণ হচ্ছে আমাদের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, যে আপনি সৌদি আরব থেকে টাকা পাঠাচ্ছেন যখন, তখন এটা সেটেলমেন্ট থ্রু হয়ে কিংবা ওই চ্যানেলে ওই লোকের কাছে এটা পৌঁছাতে পারছে কিনা, অ্যান্ড দেন সাবসিকুয়েন্টলি আপনি আমাকে আটকে দিচ্ছেন যে আমি যখন আমার চাইনিজ সাপ্লায়ারের কাছে টাকাটা পাঠাতে চাচ্ছি তখন আমাকে বিভিন্ন ধরনের ইম্পোর্ট পলিসিগুলো এখন শুরু করতে না পারলেও একটা সংস্কার প্রক্রিয়ার মধ্যে যেহেতু আমরা আছি, এই আলোচনাগুলো এখন হওয়া উচিত কিনা। আমি মনে করি দুটো জিনিস লাগবে। এক নম্বর হচ্ছে আপনাকে এটা স্বীকার করতে হবে যে আমরা এই এক্সচেঞ্জ কন্ট্রোল মেকানিজমটা আমরা আগামী 10 থেকে 15 বছরের মধ্যে আমাদেরকে এটা বন্ধ করতেই হবে। উই উইল হ্যাভ টু স্ক্র্যাপ দিস। আচ্ছা, সেটা যদি করি তাহলে আপনাকে স্টেপ বাই স্টেপ একটা প্ল্যান লাগবে, যে আমি আজকে এটা করব, কালকে এটা করব। পলিসি মেকারদের পক্ষে আসলে 15 বছরের স্ট্যান্ড সবসময় নেওয়া সম্ভব হয় না, কিন্তু আজকে কি করতে পারবেন সেটা যদি একটা কাভারেজ থাকে তখন এটা সম্ভব হয়। সেকেন্ড জিনিস হচ্ছে ওপেন অ্যাকাউন্ট ট্রেড, যেটা এটা চালু করতে না পারার আমি কোনো কারণ দেখি না।
আপনার, কারণ ব্যাপারটা কি, ওপেন অ্যাকাউন্ট ট্রেডে আপনার নর্মাল ট্রেড মেকানিজমই, কিন্তু সেখানে আপনার ইট ডাজন্ট হ্যাভ টু গো থ্রু দ্য ব্যাঙ্কিং চ্যানেল, ইট হ্যাজ টু গো থ্রু দ্য কাস্টমস অ্যান্ড দ্য গভর্নমেন্ট চ্যানেল। ওইখানে আপনার ডকুমেন্টেশন ইলেকট্রনিক করতে পারলেই করা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনলাইনে যুক্ত আছেন আনিসে খান, আপনার কাছে জানতে চাই একদম 1.5 মিনিটে যে আসলেই এই হুন্ডি বন্ধের জন্য আপনি কি কি পরামর্শ দিবেন? প্রথমে 4টা জিনিস। একটা হলো যে কান্ট্রি ওয়াইড রেমিটেন্স নেটওয়ার্ক, যেটা সব জায়গায় পৌঁছে যাবে, যেটা আমি একটু পরে এক্সপ্যান্ড করব। অলরেডি মার্কেট বেস এক্সচেঞ্জ রেটের কথা বলেছি। তৃতীয়ত, দ্রুত সার্ভিস দিতে হবে। চতুর্থ, সোশ্যাল অ্যাডভোকেসি লাগবে ফর ইউজিং দি অফিসিয়াল চ্যানেলস। কারণ যেটা এখনো যেটা হচ্ছে, কেন একটা পার্ট আসবে না, কারণ অনেক ইলিগাল বাংলাদেশি বিদেশে আছে, ওখানে ভিসা ছাড়া আছে, তারা হুন্ডি দিয়েই পাঠাবে। সাউথ আফ্রিকা, লেবানন, অনেকগুলো জায়গায় ওরা আছে। এক্সচেঞ্জ রেটের কথা তো বলা হয়েছে, ফিজগুলো কমাতে হবে। সেই যেটা রেমিটেন্সের ফিজগুলো দুই এন্ডে অনেক কমাতে হবে, এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসকে সংযুক্ত করা হয়েছে এবং আরও ভালোভাবে সংযুক্ত করতে হবে, কারণ দে প্রোভাইড দ্য লাস্ট মাইল সলিউশন টু রিচ দ্য রেমিটেন্স টু দ্য ডোর স্টেপ অফ দি বেনিফিশিয়ারি ইন বাংলাদেশ। তাহলে এটা যদি হয়, তাহলে পুরো ট্রান্স বর্ডার যে এই ট্রানজাকশন লুপটা আছে, এটা কমপ্লিট হবে এবং টাকাটা আমাদের দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভে যুক্ত হবে। জনাব আনিসে খান, আমরা একদম শেষ দিকে আছি, 10 সেকেন্ডে যদি সামারি করতেন। এক্সচেঞ্জ রেট লিবারালাইজ করতে হবে এবং ফর্মাল প্রসিডিউরসগুলো কমাতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ডক্টর আব্দুর রাজ্জাক এবং আশরাফ আহমেদ, আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। নিশ্চয়ই আবারও কখনো দেখা হবে। দর্শক, আজকের মতো বিদায় নিচ্ছি RICL TMX নিবেদিত অর্থনীতির সংলাপ থেকে। ফিরব আগামী শনিবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও।